আজ থেকে 7-8 বছর আগে অবধি সমসাময়িক সময়ের খবর জানতে সংবাদপত্রের কোনো বিকল্প ছিল না, কিন্তু আজ সেই সময়টা বদলেছে। আজ নিউজ পেপারের পাশাপাশি সোশ্যাল মিডিয়াও হয়ে উঠেছে আমাদের চটজলদি খবর দেখার প্ল্যাটফর্ম। আর সেই নিয়েই আমাদের এই শো যত কাণ্ড সোশ্যাল মিডিয়াতে। আর আমি সুজয় নীল, সেই সোশ্যাল মিডিয়ারই একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আজ আপনাদের সামনে নিয়ে এসেছি গত বছর অর্থাৎ 2025 সালে সাড়া জাগানো কিছু ঘটনার রিক্যাপ এবং 2026 সালে সাড়া জাগাতে চলা কিছু বিষয়ের আগাম পূর্বাভাস নিয়ে। 2025 সাল শুরুই হয়েছিল মহাকুম্ভের আয়োজন দিয়ে। 144 বছর পর বসেছিল এই মহাকুম্ভের আসর। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম হয়ে উঠেছিল ভারতের অন্যতম পুণ্য স্থান। এরপর খেলার দিক থেকে 2025 সালটা ছিল কিন্তু ভীষণই উল্লেখযোগ্য একটা বছর। গত বছর মার্চ মাসে রোহিত শর্মার নেতৃত্বে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের ঘরে তুলেছিল টিম ইন্ডিয়া। 2013 সালের পর দীর্ঘ 12 বছরের খরা কাটিয়ে শেষমেশ কাপ উঠেছিল বিরাট রোহিতদের হাতে। গত বছর কাপের খরা কেটেছিল আরসিবিরও। 18 বছরের অপেক্ষা শেষে ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথম আইপিএল ট্রফি জিতে কান্নায় ভেঙে পড়েছিলেন বিরাট কোহলি। এই কান্নার কথা বলতে গিয়ে মনে পড়ল মহিলা ক্রিকেটের বিশ্বজয়ের কথা। দেশের মাটিতে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর ট্রফি জেতার আনন্দে চোখের জল বাঁধ মানেনি হরমনপ্রীত, জেমাইমা এবং রিচাদের। যে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বাড়িতে মেয়ে জন্মালে এখনো পরিবারের লোকজনের নানান কটূক্তি শুনতে হয়, সেই দেশে একটা বিশ্বকাপ জয় নারীদের অবস্থার পুরোপুরি বদল ঘটাতে সক্ষম নয় ঠিকই। দাবাতেও ম্যাগনাস কার্লসেন এবং হিকারু নাকামুরাকে হারিয়ে সাড়া ফেলে দেন ডি গুকেশ। এদিকে ফাইড উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2025-এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন 19 বছরের ভারতীয় তরুণী দিব্যা দেশমুখ। এবার বলি 2025 সালে ঘটা এমন কিছু দুর্ভাগ্যজনক ঘটনার কথা যা আমাদেরকে স্তম্ভিত করে দিয়েছিল। গত বছরের 22 এপ্রিল দিনটা একটা কালো দিন হিসেবে লেখা থাকবে ভারতীয় ইতিহাসের পাতায়। পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী আচমকা হামলা চালায় জম্মু এবং কাশ্মীরের পেহেলগাঁওতে। 26 জন নির্দোষ পর্যটকের মৃত্যু হয় এই হামলায়। এর জবাবে 7ই মে শুরু করেছিল পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর। 10ই মের মধ্যে ভারতীয় মিসাইল বর্ডার পার করে জৈশ ই মোহাম্মদ এবং লস্কর ই তৈবার অনেকগুলো ঘাঁটি গুঁড়িয়ে দেয়। শেষমেশ রাজনৈতিক টানাপোড়েন এবং নানান দ্বিধাদ্বন্দ্ব নিয়ে দুই তরফে সিজ ফায়ার ঘোষণা করা হয়। কিন্তু ভারত কড়া সতর্কবার্তা দিয়েছিল পাকিস্তানকে, জানিয়েছিল পরের বার এমন ধরনের হামলা হলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে পাকিস্তানের বিরুদ্ধে। বছরের মাঝামাঝি খারাপ সময় যেন জোঁকের মতো এঁটে বসেছিল ভারত এবং ভারতীয়দের ভাগ্যে। 12ই জুন 2025 দুপুর 1:39 আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের হস্টেল ব্লকে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171। কয়েক মিনিটের মধ্যে চোখের সামনে ঝলসে গেল 241 জন তরতাজা প্রাণ। এই দক্ষযজ্ঞে মাত্র একজন যাত্রী বেঁচে ফিরতে পেরেছিলেন, বিশ্বাস কুমার রমেশ। তার সিট নাম্বার ছিল 11A। দুর্ঘটনার ঘটনা পেরিয়ে চোখ রাখা যাক গত বছরের বিজ্ঞান এবং প্রযুক্তির সাফল্যের দিকে। গত বছর জানুয়ারি মাসে ইসরো প্রথমবার দুটো স্যাটেলাইট SDX-01 এবং SDX-02কে সফলভাবে ডকিং করে। এই সাফল্য ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর চতুর্থ স্থানে জায়গা করে দেয়। ন্যাশনাল কোয়ান্টাম মিশনের অধীনে বেঙ্গালুরু স্টার্টআপ QPI-AI এপ্রিল মাসে QPI-AI ইন্ডাস এবং নভেম্বরে কাবেরী প্রসেসর তৈরি করে। এটাই এখন অবধি ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী কোয়ান্টাম প্রসেসর। পদার্থবিদরা বলেন বিশাল বড় তারাদের মৃত্যু হলে তৈরি হয় ব্ল্যাক হোলের। এর অভিকর্ষ বল এতটাই বেশি হয় যে সেখান থেকে আলো বাইরে বেরোতে পারে না। বিজ্ঞানী জন হুইলার এই নামটা দিয়েছিলেন। কিন্তু ইতিহাস বলছে ব্ল্যাক হোল নামটির উৎপত্তি খোদ কলকাতায়। এককালে কলকাতার বুকে ঘটে যাওয়া এক করুণ হত্যাকাণ্ডের স্বাক্ষর বহন করছে এই নামটা। ইতিহাসের পাতায় এই ব্ল্যাক হোলের গল্প নিয়ে আসছে ঝিলাম পায়ে পায়ে হিস্ট্রিতে। এত চেষ্টা করি নড়ছে না কেন এটা? শুধু আমি না, 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু পর্যন্ত এটাকে সরিয়ে দিয়েছিলেন। জানেন কেন? যে কোনো মনুমেন্ট আসলে সাক্ষী হয়ে দাঁড়ায় কোনো ঐতিহাসিক ঘটনার বা কোনো ঐতিহাসিক তারিখের। এই মনুমেন্টের পিছনের গল্পটা আসলে কি? সিরাজের সঙ্গে
ইংরেজদের বেঁধেছিল একটা বিরাট ক্যাচাল। সিরাজ তখন মসনদে বসেছেন, রাজা হয়েছেন এবং ইংরেজদের থেকে চেয়েছেন নজরানা। ইংরেজরা বলেছেন না বাবা, ওসব দিতে পারবো না। এবার সিরাজও তো সেরকমই লোক, কি এরকম ব্যাপার। এরপরে সিরাজ কি বললেন ইংরেজদের, শুনলাম তোমরা একটা কেল্লা বানাচ্ছ, বানিও না। কিন্তু সিরাজের সেই কথা সেটাও ইংরেজরা শুনলো না। সিরাজ গেলেন বেদম বেঁধে, আমি যুদ্ধ করব। 1756 সালের 18ই জুন, দিনটা খুবই স্পেশাল কারণ 18ই জুন আমার জন্মদিন। 30,000 সেনা নিয়ে কলকাতা আক্রমণ করলেন সিরাজ। ওদিকে ইংরেজরা সেই আক্রমণ ঠেকাতে কত সৈন্য নিয়ে আসলো জানেন? 500। আবার এই 500 সৈন্যরও গল্প আছে। এই 500 জনের মধ্যে অর্ধেক লোক আবার যুদ্ধ কি বস্তু খায় না মাথায় দেয় সেটাই জানতো না। সিরাজের 30,000 সেনা গুটি গুটি পায়ে একটু একটু করে লালবাজারের দিক থেকে এগিয়ে আসতে লাগলো ফোর্ট উইলিয়াম লক্ষ্য করে। তাদের লক্ষ্য ইংরেজদেরকে জবরদস্তভাবে একটা ধাক্কা দেওয়া। সেই ধাক্কা সামলানো তো দূর, ইংরেজদের বহু সৈন্য ভয়ে, শুধুমাত্র ভয়ে নৌকো করে গঙ্গা দিয়ে পালিয়ে গেল। এমনকি ওদের মধ্যে যে ওদের লিডার ছিল গভর্নর ড্রেক, সে পর্যন্ত পালিয়ে গেল। কিন্তু যারা রয়ে গেল তারা লিডার বানালো ওদেরই মধ্যে একজনকে, যার নাম হলওয়েল। এই হলওয়েল কি করলেন, নিজের সাধ্যমতো যুদ্ধটা চালিয়ে গেলেন, কিন্তু শেষমেশ পেরে উঠলেন না। হলওয়েলের মতে 20 জুন সিরাজউদ্দৌলা নাকি ফোর্ট উইলিয়ামের ভেতরে একটি 14x18 ফুটের ছোট্ট ঘরে আটক করেছিলেন প্রায় 150 ইংরেজ সৈন্যকে এবং তাদের মধ্যে 123 জন নাকি ওই ছোট্ট অন্ধকার ঘরটির মধ্যেই মারা যায়। এই যে আমি নাকি নাকি বলছি তার কারণ ইতিহাসে এই সমস্ত কথার কোনো অকাট্য প্রমাণ পাওয়াই যায় না। হলওয়েল সাহেব এই ঘটনারই নামকরণ করেছিলেন ব্ল্যাক হোল ট্র্যাজেডি হিসেবে, আর সেই ব্ল্যাক হোল ট্র্যাজেডিকে মাথায় রেখেই বানানো এই মনুমেন্ট। কিন্তু সে জিনিস পার্মানেন্ট হয়নি, বানিয়েছিলেন মহাকরণের পাশেই। হেস্টিংসের আমলে সেটিকে গুঁড়িয়ে দেওয়া হয়। আবার 1902 সালে এলেন লর্ড কার্জন, তিনি আবার মনুমেন্ট তৈরি করালেন। কিন্তু 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে সেই মনুমেন্টকে সরিয়ে দেওয়া হলো, আর সেই সরিয়ে দেওয়া মনুমেন্টটাই হলো এই মনুমেন্টটা। এইবার বুঝতে পেরেছেন ভিডিওর একদম প্রথমে আমি কেন এটাকে বারবার ঠেলে ঠেলে সরাতে চাইছিলাম? আশা করি আপনাদের এই পর্বটা খুব ভালো লেগেছে। আমরা ফিরতে থাকবো ইতিহাসের এমনই ছেঁড়া ছেঁড়া টুকরো টুকরো পাতা নিয়ে, আর সঙ্গে থাকবেন আপনারা। কেমন লাগলো আপনাদের এই এপিসোডটা, আর আপনারা আরও কি দেখতে চান জানাতে পারেন আমাদের ইমেল আইডিতে। আর সেই সঙ্গে চোখ রাখবেন ডিডি বাংলার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আমাদের নতুন নতুন শো আপনাদের ভালো লাগবেই। এরপর যদি বিনোদনের কথা বলি তাহলে 2025 সালে বক্স অফিসে প্রথম সাড়া জাগায় ভিকি কৌশলের ছাবা। হোমবাউন্ড নামের হিন্দি চলচ্চিত্রটাকে ভারতবর্ষের অফিসিয়াল অস্কার এন্ট্রির সম্মান দেওয়া হয়। দক্ষিণ ভারতের ছবি কান্তারা চ্যাপ্টার 1ও বক্স অফিসে দারুণ রেজাল্ট করে। আর বাংলা ছবির জগতে বড় ঝড় তোলে দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু নামক চলচ্চিত্রটি। তবে বছরের শেষ ভাগে এসে সমস্ত লাইমলাইট নিজের দিকে টেনে নেয় রণবীর সিং এবং অক্ষয় খান্না অভিনীত ধুরন্ধর। তবে বছরের একদম শেষে এসে ডিসেম্বর মাসে দুটো ঘটনা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। একদিকে ইন্ডিগো এয়ারলাইন্সের অপারেশনের ত্রুটি আর হাজার হাজার ফ্লাইট বাতিলের ফলে অসংখ্য যাত্রী চরম দুর্দশায় পড়েন। অন্যদিকে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে না পাওয়ার রাগে দর্শকরা ব্যাপক ভাঙচুর চালায়, ফলে তৈরি হয় একটা গুরুতর মেস। একটা ঘটনাবহুল বছর ছিল বটে 2025 সালটা, কিন্তু এতে গেল গত বছরের হাইলাইটস। এবার কি ঘটতে চলেছে 2026 সালে চলুন দেখে নিই। বছরের শুরুতেই কয়েকদিন আগে আমরা পেরিয়ে এলাম বাঙালির প্রিয় উৎসব বইমেলা। এই বইমেলা নিয়ে নিশ্চয়ই অনেক স্মৃতি আছে তোমাদের। এই বইমেলা নিয়ে মজাদার কন্টেন্ট নিয়ে আসছে শুভম চৌধুরী, যাকে আমরা সবাই চিনি
বং শট নামে। সেদিনকে বন্ধুর অফিসে গেছিলাম একটা কাজে। বন্ধু বললো যে চল, অনেকদিন ভালো ফিশ ফ্রাই খাওয়া হয়নি, ফিশ ফ্রাই খেয়ে আসে কোনো রেস্টুরেন্ট থেকে। আমি বললাম, পাগল, রেস্টুরেন্টে গিয়ে কেউ ফিশ ফ্রাই খায়? তোদের অফিসের সামনে একটা বড় মেলা করে ফিশ ফ্রাই বিক্রি হচ্ছে, ওখানে গিয়ে খেয়ে আসি চল। বন্ধু বললো, মেলাতে গিয়ে ফিশ ফ্রাই? কোন মেলা ভাই? আমি বললাম যে কেন, বই মেলা। আরে বাবা, বই মেলাতে গিয়ে তো লোকে ফিশ ফ্রাই খায় নাকি? না মানে সত্যি বলতে কি, আমি না একদম ফালতু সাহিত্য প্রেমী নই, বিশ্বাস করুন। ওই বই মেলাতে যাব, বই দেখবো, লাইন দেবো, বই কিনবো, ওই রকম বদ অভ্যেস আমার একদম নেই। আমি যাই বই মেলাতে ফিশ ফ্রাই খেতে, যেমন ভাবা সেরকম কাজ। সুন্দর বই মেলাতে ঢুকলাম, লোকজনের ভিড় কাটিয়ে কাটিয়ে আমি গিয়ে দেখলাম যে সুন্দর স্টল করে ফিশ ফ্রাই বিক্রি হচ্ছে। মানে পাতলা কোটিং এর ভেতরে চিরযৌবনা ভেটকির ফিলে, দেখে না কিরকম একটা জিভে জল চলে এলো। আমি খাবারের লাইনে দাঁড়ালাম ফিশ ফ্রাই খাবো বলে, এমন সময় দেখি উল্টো দিক থেকে একজন দিদি আমাদের দিকে কটমট করে চেয়ে আছে। আমি বলছি নিজের মনে মনে, লজ্জাও করে না, অদ্ভুত লোক সব বই মেলাতে এসে ফিশ ফ্রাই খাচ্ছে। ছি! খুব মনে লাগলো কথা, সত্যি তো বই না কিনে আমরা ফিশ ফ্রাই খাচ্ছি। কি লাভ এই জীবনের? খাবো না ফিশ ফ্রাই, দরকার নেই আমার ওই চিরযৌবনা ভেটকির ফিলের স্বাদ আস্বাদন করবার। বন্ধুকে বললাম চল, থাকবো না। অদ্ভুত একটা মেলা, মানে কেন যে এরা বই মেলা করে আমি জানি না। মানে এমন একটা মেলা, ওই হুজমির গুলি, বিছানার চাদর, কাঠের জিনিসপত্র কিচ্ছু বিক্রি হয় না। মানে বাড়িতে গিয়ে কি বলবো, মাকে বলবো যে মেলাতে গেছিলাম, মা বলবে একটা শাল কিনে আনিসনি, কি এমন মেলা ছিল ওটা? বই মেলা, অথচ তাতে শাল বিক্রি হয় না। সিরিয়াসলি এরকম মেলা করে কেন এরা? আমি মেলায় ঘুরে বেড়াচ্ছি, আরে বাবা এসছি, কিছু তো কিনতে হবে, না হয় মায়ের জন্য একটা সালোয়ার কামিজের পিসি কিনবো। কিন্তু সালোয়ার কামিজ কোথায়? চারিদিকে তো খালি এরা বই দিয়ে ভরিয়ে রেখেছে। আরে বাবা, বই মেলাতে এত বই কে বিক্রি করে রে ভাই? এমন সময় দেখি উল্টো দিক থেকে একজন ভদ্রলোক আসছেন, হাতে একটা বই নিয়ে, বইয়ের উপরে লেখা আত্মবিশ্বাস বাড়ানোর সহজ উপায়। ভদ্রলোক আমার সামনে এসে বললেন যে, দাদা নিজের লেখা বই মেলায় বেরিয়েছে, একটা কিনুন না প্লিজ। বললাম যে কিনবো মানে কেমন বইটা? কেমন? 20 কপি ছাপিয়েছিলাম, লাস্ট কপি পড়ে আছে। বললাম তাই? 19 কপি বিক্রি হয়ে গেছে। ভদ্রলোক একটুখানি হেসে বললেন যে না মানে 19 কপি বাড়িতে পড়ে আছে, এটা লাস্ট কপি আমি এনেছি বই মেলাতে, এটা আপনি নিলে আমি বাকি 19টা কপি আনবো। বুঝলাম যে অন্যের আত্মবিশ্বাস বাড়াতে গিয়ে ভদ্রলোক নিজের আত্মবিশ্বাসটা একটুখানি বেশি বাড়িয়ে তুলেছেন আর কি। যাই হোক, মেলায় ঘুরে বেড়াচ্ছি, দিকে একটা বিশাল বড় লাইন পড়েছে, আর সামনে একটা বড় সড়ো প্যান্ডেল, মানে বইয়ের স্টল আর কি। আমি লাইন দেখে, মানে যা স্বভাব আর কি বাঙালি, যে লাইন দেখে লাইন মারার অভ্যেস, তো আমি লাইন দেখে লাইনের পেছনে দাঁড়িয়ে পড়লাম। সামনের জনকে জিজ্ঞেস করলাম যে দাদা এটা কিসের লাইন? ভদ্রলোক খুব গম্ভীরভাবে বললেন যে সেটা আমি জানি না, কিন্তু আমার সামনের জন দাঁড়িয়েছেন বলে আমি দাঁড়িয়েছি। আমি তার সামনের জনকে জিজ্ঞেস করলাম যে দাদা এটা কিসের লাইন? ভদ্রলোক বললেন যে আমি জানি না, কিন্তু আমার পায়ে খুব ব্যথা করছিল, আমি আর চলতে পারছিলাম না, তাই আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমি বুঝলাম যে এত সব বিদগ্ধ ব্যক্তিত্বরা যখন বলছেন, বুদ্ধিজীবীরা বলছেন, তখন কিছু তো একটা হবেই। তবে লাইনে দাঁড়ালাম, লাইন আস্তে 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 এগোচ্ছি, আমি ভেতরে ঢুকলাম, দেখলাম যে তাকে অনেক বই সাজানো আছে। আমি বইটা খুললাম, নিয়ে দেখলাম যে ওই দামের জায়গায় না আমার স্যালারিটা লেখা আছে। দেখলাম যে এইসব বই কেনার ক্ষমতা আমার নেই, সেই জন্য আমি যেহেতু প্যান্ডেলে ঢুকেছি, কিছু তো প্রণামী দিতেই হবে, তাই আমি পার্স থেকে 10টা টাকা বার করে বইয়ের ভেতরে ঢুকে চলে এলাম। না, বই কিনে আর লাভ নেই, বরঞ্চ এমনি মেলায় ঘুরি। হঠাৎ দেখি, বিশ্বাস করবেন না, একজন দাদা কাঁচু মাচু মুখ করে দাঁড়িয়েছিলেন, আর ওনার সামনে ওনার স্ত্রী খুব বকছেন, মানে যা নয় তাই বলছেন। লজ্জা করে না? ভীমরতি হয়েছে, বুড়োধারী লোক, মেলায় এসে নোংরামি হচ্ছে, অসভ্যতামি হচ্ছে, চলো আজকে তুমি বাড়িতে। বললাম যে বই মেলাতে এসো, যেহেতু ঝামেলা হচ্ছে সেই জন্য আমার স্বভাব হচ্ছে ঝামেলাটা কেন হচ্ছে সেটা একটুখানি দেখা। দাদা কি করেছে যে এত রেগে গেছেন বই মেলাতে এসে, বই ধরে টেনে নিয়েছেন নাকি? আর বলবেন না কি করেছে? যে কি বই মেলাতে এসে খোঁজ করছে
প্রাপ্তবয়স্কদের বই কোথায় পাওয়া যায়? যে হ্যাঁ, কি বলছেন দাদা? দাদা কাঁচু মাচু মুখ করে দাঁড়িয়েছে, আর বলবেন না, ভেবেছিলাম একটুখানি দুষ্টু বই কিনবো, কিন্তু বউ দেখে নিয়েছে, খুব বকছে। আমি বৌদিকে জিজ্ঞেস করলাম, বৌদি একটা কথা জিজ্ঞেস করবো, মাইন্ড করবেন না তো? বৌদি বললেন কি? আমি বললাম যে দাদা কোন স্টলে খোঁজ করছিলেন, একটুখানি আমাকেও বলুন না, আমিও যাবো আর কি। বৌদি আমার দিকে কটমট করে তাকালেন, বেরিয়ে যান এখান থেকে। আমি বুঝলাম যে আমার না হয় বিয়ে হয়নি, কিন্তু ভদ্রলোকের বিয়ে হয়ে যাওয়ার পরেও ওনার প্রাপ্তি কিছুই হয়নি, উনি এখনো প্রাপ্তবয়স্ক হয়ে উঠতে পারেননি। ঘুরে ঘুরে মেলাতে ঘুরে ঘুরে প্রচন্ড খিদে পেয়ে আমি গেলাম স্টলের দিকে, খাবারের স্টল যেখানে লেগেছে সেখানে দেখে আরো বেশি ভিড় হয়ে গেছে। যাক বাবা, এইবারে আমি ওই ভেটকির ফিলে খাবো। অর্ডার দিলাম আমি। তারপরে হঠাৎ দেখি একটা চেনা আওয়াজ, সেই চেনা গলা। দেখলাম সেই দিদি যিনি আমাকে ফিশ ফ্রাই খেতে বারণ করেছিলেন, বকেছিলেন, তিনি আমাকে বলছেন যে আপনার কাছে 200 টাকা হবে। আমি বললাম যে কেন দিদি, 200 টাকা কেন? না দেখুন না, আমার না ওই ইউপিআইটা কাজ করছে না, আমি ওই ভেটকির দামটা দিতে পারছি না, ফিশ ফ্রাইয়ের দামটা, আমি ওই ক্যাশটা আমি ক্যারি করছি না। আমি বললাম যে দিদি, আপনি তো আমাকে ফিশ ফ্রাই খেতে বারণ করেছিলেন, আর আপনি নিজে ফিশ ফ্রাই খাচ্ছেন বইমেলাতে এসে। দিদি একটুখানি লজ্জা ভাবে তাকিয়ে বললেন যে আসলে ওগুলো করতে হয় আর কি, ব্লগিং করি তো, সোশ্যাল মিডিয়াতে বলতে হয় যে বইমেলা ফিশ ফ্রাই খাচ্ছে, বই কিনছে না, সেই জন্য বলে ফেলেছে কি, প্লিজ কিছু মাইন্ড করবে না, 200 টাকা দেবেন। দিয়ে দিলাম 200 টাকা আমি পকেট থেকে বার করে। খান ফিশ ফ্রাই খান আপনি বইমেলাতে এসে, আমার কি, আমার তো কোনো সময়তে ইউপিআই কাজ করে না, 200 টাকা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। আমার নিজের আর ফিশ ফ্রাই খাওয়া হলো না, ওই দিদি ফিশ ফ্রাই খেয়ে নিল, কিন্তু আমি চিরযৌবনা ভেটকির ফিলে খেতে পারলাম না। বই মেলাতে গিয়ে আমি কিচ্ছু পেলাম না, হজমির গুলি পেলাম না, সালোয়ার কামিজের পিস পেলাম না, বই পেলাম না, ফিশ ফ্রাইও খেতে পারলাম না। আমি বই মেলা গেলাম কেন? বইমেলা তো কাটলো, কিন্তু 2026 সালের প্রথম 2 মাস কাটতে না কাটতেই ভারতে শুরু হয়ে যাবে ক্রিকেট উৎসব। শুরুতেই আছে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ, একসাথেই কো হোস্ট করবে ভারত শ্রীলঙ্কা। গোটা মাঠ জুড়ে চলবে ব্যাট বলের লড়াই। এরপর জুন জুলাই জুড়ে চলবে বছরের সব থেকে বড় ইভেন্ট, 11 জুন থেকে 19 জুলাই ফিফা ওয়ার্ল্ড কাপ। এবারে খেলা হবে কানাডা, মেক্সিকো, ইউএসএতে। ফিফা ওয়ার্ল্ড কাপে এই প্রথমবার 48টা টিম খেলবে এবং মোট 104খানা ম্যাচ খেলা হবে। ফাইনাল হবে মেটলাইফ স্টেডিয়ামে। এবারে ফাইনালটা কি মেসি বনাম রোনাল্ডো হবে? সিনেমা প্রেমীদের জন্য এই বছরটা কেমন হতে চলেছে? শুরুটা হয়ে গেছে বর্ডার 2 দিয়ে, তারপর লাইন দিয়ে আসছে বিশাল ভরদ্বাজের ও রোমিও, রানী মুখার্জির মর্দানি 3, সঞ্জয় লীলা ভানসালির লাভ অ্যান্ড ওয়ার, যেখানে দেখা যাবে রণবীর কাপুর এবং ভিকি কৌশলের ফেস অফ। থাকছে রণবীর সিং এর ধুরন্ধর 2। এই সিনেমাটাকে সরাসরি টক্কর দিতে থাকছে ইয়াশের টক্সিক। তবে সত্যি কথা বলতে 2026-এ বলিউডের সবচেয়ে অ্যান্টিসিপেটেড ফিল্ম কিন্তু নীতিশ তিওয়ারির রামায়ণ। রণবীর কাপুর, ইয়াশ ও সাই পল্লবী অভিনীত এই মুভিটি রিলিজ হওয়ার জন্য মুখিয়ে রয়েছে সবাই। হলিউডে এই বছরের 3টে সবচেয়ে বড় রিলিজের মধ্যে প্রথমটা ক্রিস্টোফার নোলানের দ্য ওডিসি, দ্বিতীয়টা মার্ভেলের স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এবং তৃতীয়টা অ্যাভেঞ্জার্স ডুমসডে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির 2 সুপারস্টার এই বছর আসবেন 2টি সম্পূর্ণ নতুন অবতারে। জিৎ নিয়ে আসবেন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এবং দেব অভিনয় করবেন বাইক অ্যাম্বুলেন্স দাদার ভূমিকায়। সিনেমার রূপলী পর্দা থেকে চোখ সরিয়ে এবার চলুন মহাকাশের দিকে চোখ রাখি। 2026 সালে ইসরো হিউম্যান স্পেস ফ্লাইট আর ডিপ সি এক্সপ্লোরেশনে ফোকাস করবে। গগনযান জিআই মিশন প্রথম আনম্যান টেস্ট ফ্লাইটের মাধ্যমে ভৌমিত্র রোবটের সঙ্গে ওর মডিউল পাড়ি দেবে মহাকাশে। এর কাজ হবে লাইফ সাপোর্ট সিস্টেম টেস্ট করা। এইবার আসি নাসার দিকে। নাসার আর্টেমিস 2 চাঁদের চারপাশে প্রথম ক্রিউড মিশন হতে চলেছে। 4 জন অ্যাস্ট্রোনট রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্রোভার, ক্রিস্টিনা কোচ ও জেরেমি হ্যানসেনকে নিয়ে 10 দিনের ফ্লাইব্যাক করবে নাসার মহাকাশযান। শব্দ নিয়ে খেলতে নিশ্চয়ই খুব ভালো লাগে আপনাদের। আমাদের বাংলা ভাষা এমন একটা মিক্স খিচুড়ি ভাষা, যে ভাষায় এমন অনেক শব্দ আছে যার উৎপত্তি কিভাবে হয়েছে শুনলে আপনি অবাকই হবেন। এই নিয়ে আপনাদের সামনে খেলতে আর আপনাদের খেলাতে আসছে তন্ময় রায়চৌধুরী। দীর্ঘদিন ধরে শব্দ নিয়ে যে কাজ করে চলেছে। মোদের গরম মোদের আশা আমরি মিক্সড চাউমিন বাংলা ভাষা,
এই যে বাংলা ভাষাকে হঠাৎ আমি একটা মিক্সড চাউমিন বাংলা ভাষা বলছি, এর কারণটা কি? মিক্সড চাউমিন বাংলা ভাষা বলার কারণ, আজ থেকে 200-300 বছর আগে আমরা বাংলা ভাষায় যে শব্দগুলো পেতাম, সেই শব্দগুলো কিন্তু আজ আমরা আর বাংলাতে ব্যবহার করি না। এবং খেয়াল করে দেখবেন, আজ ইংরেজি, পর্তুগিজ, জাপানি, রাশিয়ান আরও নানান জায়গার ভাষার শব্দ আমরা বাংলা ভাষায় বা বাংলা শব্দ হিসেবে ব্যবহার করি। আজকে যে বাংলা ভাষা, তার যে শব্দগুলো, জানিয়ে শব্দবাজি আর কি, তার মধ্যে এমন 3টে শব্দ রয়েছে যে শব্দের গল্প বা বাংলা শব্দের গল্প আপনাকে বলতে শুরু করলে আপনি বুঝবেন কেন আমাদের ভাষা মিক্সড চাউমিন বাংলা ভাষা। প্রথমে ধরুন, আমি চান করতে চাইছি। ধরুন এই দিব্যি সুন্দর গা ভালো করে আমি মাখতে সাবান মাখতে তারপরে সাবান দিয়ে ভালো করে ডলে পিঠটাকে দিয়ে তোয়ালে দিয়ে যেই আমি গা মুছতে শুরু করলাম, আমি সঙ্গে সঙ্গে বাংলা ছেড়ে একটা অন্য ভাষার শব্দে পৌঁছে গেলাম, তোয়ালে। আমরা গা মোছার জন্য কখনো গামছা, গা মোছা গামছা, আবার কখনো তোয়ালে ব্যবহার করি। এই তোয়ালে শব্দটা আজ থেকে বড় জোর 300 বছর আগে বাঙালি আদৌ ব্যবহার করতো না। তোয়ালে এসেছে আসলে একটা পর্তুগিজ শব্দ থেকে, তোয়েলা বলে একটা পর্তুগিজ শব্দ, যার থেকে আমরা বাঙালিরা করে নিয়েছি তোয়ালে। মানে আজ থেকে প্রায় 300-400 বছর মতো আগে, ওই 1530-35 নাগাদ, যখন পর্তুগিজরা চট্টগ্রামে এলো, উপনিবেশ তৈরি করলো, তারপরে কোনো একটা সময় এই তোয়ালে বলে শব্দটা আমাদের বাংলা ভাষায় আস্তে আস্তে মিশে গেল পর্তুগিজ উপনিবেশের হাত ধরে। তাই বছর 300 বা 400 আগে তোয়ালে শব্দের কোনো ব্যবহার ছিল না। আমরা গা মোছার জন্য কোনো কাপড় বা গামছাই ব্যবহার করতাম। বাংলা ভাষার দরজা খুলে যখন ঢুকেই পড়েছি, তখন তাহলে খানিকক্ষণ দরজা শব্দটা নিয়ে একটুখানি কথা বলি। এই দরজা শব্দটা আজ থেকে ওই আন্দাজ 700-800 বছর আগে বাঙালি আদৌ ব্যবহার করতো না। তার কারণ এই দরজা আসলে বাংলা শব্দই নয়, আসলে এটা একটা ফার্সি শব্দ। ফার্সি মানে পারস্য দেশের যে ভাষা, তাকেই বলা হয় ফার্সি। এই ফার্সি শব্দ কি করে বাংলা ভাষার শব্দ হয়ে গেল? খেয়াল করে দেখবেন, এই দরজা, যা আসলে দরওয়াজা, আমরা হিন্দিতে অনেক সময় অনেক গানে বা কথায় ব্যবহার শুনতে পেয়েছি। বখতিয়ার খিলজি যখন গৌড় বা বলা যায় পরবর্তীকালে বাংলা শাসন করতে শুরু করলেন খানিকটা, এবং মুঘল শাসন, সুলতানি শাসন এই হাত ধরে ধরে যখন এগোচ্ছে, তখন এই দরওয়াজা থেকে আস্তে আস্তে দরজা শব্দটা আমাদের বাংলা ভাষায় বিভিন্ন ব্যবহারে মিশে যেতে শুরু করলো। তার আগে কিন্তু আমরা সংস্কৃতে বেশ কিছু শব্দ ব্যবহার করতাম, দ্বার, দোর, দুয়ার, কপাট। খেয়াল করুন, সিংহদুয়ার, খিড়কি থেকে সিংহদুয়ার গানে পেয়েছি আমরা, বা নজরুল ইসলামের গানে কারার ওই লৌহ কপাট। তো এই যে শব্দগুলো, সেগুলো ক্রমশ যেন কঠিন হয়ে গেল, আর দরজা বড্ড সহজ একটা শব্দ হয়ে টিকে গেল বাংলা ভাষায়। বাংলা শব্দের গল্প বলতে বলতে যখন বাংলা ভাষার দরজা খুলে বেরিয়ে পড়েছি, তাহলে কোনো একটা যানবাহনের সাহায্যে কিছু দূর যাওয়া যেতে পারে। ধরুন, রিক্সা নিয়ে আমি খানিকটা দূর গেলাম, এই পর্যন্ত এলাম আর কি। 1860 সাল নাগাদ জাপানে প্রথম রিক্সা নামের একটা জিনিস পাওয়া যায়, যদিও জাপানি ভাষা তার নাম আদৌ রিক্সা ছিল না। জাপানি ভাষায় এই শব্দটাকে বলা হতো জিন রিকিশা, অর্থাৎ মানুষের শক্তিতে টানা গাড়ি, মানুষ টানা রিক্সা। খেয়াল করেছেন, কলকাতার রাস্তায় বা অন্যান্য শহরে আপনি হয়তো দেখতে পেয়েছেন। তো এই যে জিন রিকিশা, যারা জাপানে জন্ম নিল 1860 সাল নাগাদ, ব্রিটিশদের হাত ধরে তারপর তা এশিয়ার বিভিন্ন দেশে, দক্ষিণ আফ্রিকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, খুব স্বাভাবিক। তা ভারতেও এসেছিল এবং কলকাতায় আসে নাকি 1900 সাল নাগাদ। এই যখন কলকাতায় এর 1900 সাল নাগাদ, তারপর থেকে আস্তে আস্তে এই রিক্সার ব্যবহার কলকাতায় এবং বাঙালিদের মধ্যে শুরু হলো। ফলে বলা যায় মোটামুটি আজ থেকে 125 বছর আগে এই বাংলা শব্দ হিসেবে রিক্সা শব্দটা বাংলা ভাষায় ঢুকে গেছে। মানে এতক্ষণ ধরে যে 3টে শব্দের গল্প আপনাকে বললাম, বাংলা শব্দের গল্প শব্দবাজিতে, সেই কোনটাই কিন্তু ঠিক বাংলা শব্দ নয়। আর এই কারণেই একদম প্রথমে বলেছিলাম, মোদের গরব মোদের আশা, আমরি মিক্সড চাউমিন বাংলা ভাষা। শব্দবাজি মানে শুধুমাত্র বাংলা শব্দের গল্প নয়, তার সঙ্গে সঙ্গে বাংলা শব্দের মজাদার খেলাও বটে, যা নিয়ে গত 16 বছর ধরে কাজ করছি আমরা। বাংলা শব্দের মজার একটা খেলা, যার নাম দিয়েছি খাবলি। এবার আপনাকে আমি খেলার একটা চ্যালেঞ্জ বা বাজি ছুঁড়ে দিচ্ছি। এটা 5 অক্ষরের বাংলা শব্দ আপনি দেখতে পাচ্ছেন। 5 অক্ষরের এই যে বাংলা শব্দটা, সেই শব্দের কয়টা নির্দিষ্ট জায়গা খাবলে খেয়ে নিয়েছি, অর্থাৎ শূন্যস্থান তৈরি হয়েছে, সেই জন্য এর নাম দিয়েছি খাবলি। বুঝতেই পারছেন, এর উত্তরটা হচ্ছে নকুল দানা। তো যেভাবে এই 5 অক্ষরের শব্দটা হলো নকুল দানা, এভাবে পরপর 2টো বাংলা শব্দ চেনার বাজি আমি ছুঁড়ে দিচ্ছি আপনার দিকে। এই প্রথমটা 5 অক্ষরের শব্দ, দেখতেই পাচ্ছেন। এই প্রথম শব্দটা চিনতে পারার সঙ্গে সঙ্গে এবার দ্বিতীয় শব্দটা আপনাকে চিনতে হবে। এবারের উত্তর আপনাকে পাঠাতে হবে এই নিচে দেওয়া ইমেল আইডিতে। এখানে আপনাকে এই 2টো 5 অক্ষরের শব্দ চিনে নিয়ে তার উত্তর পাঠাতে হবে।
শব্দের খেলাগুলো খেলার সঙ্গে সঙ্গে ডিডি বাংলার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখতে ভুলবেন না এবং তার সঙ্গে সঙ্গে জানাতে ভুলবেন না কেমন লাগছে এই বিভাগ। শব্দবাজি, বাংলা শব্দের খেলা এবং বাংলা শব্দের মজাদার গল্প নিয়ে পরবর্তী বিভাগে আবার আসবো সামনের সপ্তাহে। 2026 সালে এই বাংলার সবচেয়ে মেগা ইভেন্ট হচ্ছে বিধানসভা ভোট। এসআইআর প্রক্রিয়া এখনো চলছে গোটা রাজ্য জুড়ে। গত 15 বছর ধরে এই রাজ্যের শাসনভার সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর বিরোধী দলগুলো জোর কদমে চেষ্টা চালাবে শাসক দলের দলনেত্রীকে গদিচ্যুত করার জন্য, কিন্তু শেষ অবধি এই রাজ্যের মানুষই সিদ্ধান্ত নেবে তারা মাথার ওপর কাকে চান। তাই এবছর বাংলার ভোট খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলা ছাড়াও এই বছর ভোট হবে আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে। সিনেমা ছেড়ে দিয়ে থালাপতি বিজয় এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়েও নামবেন। দেখার ওর এই স্বপ্ন পূরণ হয় কিনা। অন্যদিকে ভবিষ্যৎবাণীর কথা যদি বলি, তাহলে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী এই বছর ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ স্থাপন হবে আমাদের। লাগতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। ওদিকে ডুমসডে ক্লকের গণনা অনুযায়ী 2026 সালে ধ্বংস হতে চলেছে মানব সভ্যতা। 1960 সালে হেইন্স ভন ফোরস্টার নামের এক ফিজিসিস্টও নাকি 2026 সালকেই পৃথিবীর শেষ বছর বলে গণনা করে গেছিলেন। এবার দেখার কোনটা সত্যি হয়। এইরকম সারা বছরের আপডেট নয়, তবে সপ্তাহের বিভিন্ন আপডেট নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাব প্রতি সপ্তাহে ঠিক এই সময়। আপনারা আমাদের ফলো করতে পারেন আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আর তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার এই অনুষ্ঠানে অংশ নিতে চাও, তাহলে আমাদের ট্যাগ করে পোস্ট করো, আমরা যোগাযোগ করে নেব তোমাদের সঙ্গে। তোমরা আমাদের মেল করে পাঠাতে পারো তোমাদের কন্টেন্ট। যত কাণ্ড সোশ্যাল মিডিয়াতে আজকের মতো এ পর্যন্তই। দেখা যাক এই সপ্তাহে কি কি ঘটে, সেই সব নিয়ে ফিরে আসবো পরের সপ্তাহে একই সময়। যেমনটা বললাম, নজর রেখো টেলিভিশনে এবং অবশ্যই সোশ্যাল মিডিয়ায়।